নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আজ ব্রেকফাস্টের টেবিল থেকে ড্রয়িং রুম। সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের পূর্ব সীমান্ত কি আবার অশান্ত হতে চলেছে? 1971-এর সেই পরাজয় কি পাকিস্তান আজও ভুলতে পারেনি? কারণ আমাদের হাতের এক্সক্লুসিভ অসেন্ট রিপোর্ট, ক্যালকাটা নিউজ ক্যালিব্রেক্স অসেন্ট রিপোর্ট এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। ভাবছেন তো 19শে ডিসেম্বরের পর সব শান্ত? ভুল ভাবছেন। আপনাদের অজান্তেই ঢাকা আর ইসলামাবাদের মধ্যে তৈরি হয়েছে এক সিক্রেট ডিফেন্স প্যাক্ট, যার লক্ষ্য আর কিচ্ছু নয়, সরাসরি ভারত। এই ষড়যন্ত্রের জাল ঠিক কতটা গভীর? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ঠিক নাকের ডগা দিয়ে কিভাবে আইএসআই তার পুরনো সাম্রাজ্য ফিরে পাচ্ছে, আজ আমরা তার প্রতিটি স্তর, প্রতিটি লেয়ারের পর্দাফাঁস করব। ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ আমাদের এই 7 সিস্টার্সকে জ্বালিয়ে দেওয়ার এক নীল নকশা, ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, আর তার মাস্টারমাইন্ড বসে আছে রাওয়ালপিন্ডিতে। আমাদের ক্যালিব্রেক্স অসেন্ট রিপোর্ট বলছে পাকিস্তানের আইএসআই এক বহুস্তরীয় অস্থিরতা তৈরি করার পরিকল্পনা করেছে, যার প্রথম ধাপ শুরু হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে উত্তপ্ত করে। শরীফ ওসমান হাদি, এক তরুণ অ্যাক্টিভিস্টের আড়ালে থাকা একজন ভারত বিদ্বেষী জেহাদি, তার রহস্যময় মৃত্যু পুরো ঢাকাকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। হাদির পরিবার দাবি করছে এই খুন আসলে ইউনূস সরকারের সাজানো নাটক। হাদির পরিবার বলছে খুন করেছে ইউনূস নিজে। দেখুন, আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। যে রাষ্ট্রের হয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছেন, মনে রাখবেন ওসমান হাদি কোনো এজেন্সি, কোনো রাষ্ট্র, কোনো তাবেদারের কাছে কখনোই মাথা নত করে না। এ বাংলাদেশের 18 কোটি মানুষকে পথ দেখিয়েছে। আপনারা দেখবেন জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে। আপনারা যদি মনে করেন আর 2 মাস পরে রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন, বিদেশে চলে যাবেন, মনে রাখবেন এই দেশের জনতা আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। সরকারকে অনুরোধ করব, দ্রুত খুনিদেরকে আমাদের সামনে উপস্থাপন করুন। নির্বাচনের পরিবেশকে যাতে বিঘ্ন না হয়, খুনির বিচার করুন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। খুনিদেরকে গ্রেপ্তার করা না পর্যন্ত রাজপথ ছেড়ে আমরা যাব না। লক্ষ্যটা খুব স্পষ্ট, ফেব্রুয়ারি 2025 এবং তার আড়ালে নির্বাচন না করানোর আসল লাভ। নির্বাচন না হলে কার লাভ? পাকিস্তানে। আসুন একটু গভীরে যাই। কেন হঠাৎ এই মুহূর্তে পাকিস্তানের এক নেতা বাংলাদেশের পতাকা পেছনে নিয়ে বসে বারবার ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য রাখছে, ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে? গত ডিসেম্বর মাসে হাদি মারা যাওয়ার পর থেকেই ইনকলাব মঞ্চ প্রতিবাদে উত্তাল। তাদের অভিযোগ এই খুনের পেছনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা রয়েছে, ভারতের দিকে তারা আঙুল তুলছিল। কিন্তু সূত্রের খবর, এই গোলমালের সুযোগেই আইএসআই বাংলাদেশে নিজেদের আধিপত্য বাড়াতে শুরু করেছে। কেন হঠাৎ পাকিস্তানের মেজর জেনারেল শাহিদ আমির আফরোজকে ঢাকায় দেখা গেল? কেন ভারতীয় সীমান্তের এত কাছে নতুন মাদ্রাসা নেটওয়ার্ক গড়ে উঠছে? তদন্ত বলছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আইএসআই এর সক্রিয়তা কয়েক গুণ বেড়ে গেছে। ইউনূস সরকারের জামানায় এখন বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে এক অদ্ভুত মধুচন্দ্রিমা, হানিমুন শুরু হয়েছে। শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, তৈরি হয়েছে জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। এই ডিফেন্স প্যাক্ট আসলে ভারতের বিরুদ্ধে একটি 2 ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধের রণকৌশল। পাকিস্তান এখন বাংলাদেশকে আর স্ট্র্যাটেজিক ডেপথ হিসেবে ব্যবহার করতে চাইছে না, তারা চাইছে বাংলাদেশকে সরাসরি কন্ট্রোল করতে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো অর্থাৎ আইবি এবং বিএসএফ এখন হাই অ্যালার্টে রয়েছে, কারণ খবর আসছে পাকিস্তানের জৈশ-এ মোহাম্মদ এবং লস্করে তৈবার মতো জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশে তাদের ঘাঁটি শক্ত করছে। শুনলে আটকে উঠবেন,
লস্করের প্রধান হাফিজ সঈদ নাকি নিজেই ঢাকায় আসার পরিকল্পনা করছেন অপারেশনের কোঅর্ডিনেশনের জন্য। আমাদের হাতে আসা নথিতে দেখা যাচ্ছে মেঘালয় আর ত্রিপুরার সীমান্তবর্তী লাওছাড়া জঙ্গলে জঙ্গিরা তাদের অস্ত্রশস্ত্র লুকোনোর আস্তানা তৈরি করছে। শুধু তাই নয়, আইএসআই তৈরি করছে তথাকথিত কে সেলস। এই কে সেলের কাজ কি জানেন? আমাদের হাইওয়ে, পাওয়ার গ্রিড এবং রেল লাইনে অন্তর্ঘাত চালানো, অ্যাটাক করা। লক্ষ্য ভারতের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। সিলেট ত্রিপুরা করিডোর এখন ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশের হটস্পট হয়ে দাঁড়িয়েছে। আমাদের ক্যালিব্রেক্স গোয়েন্দা রিপোর্ট বলছে কয়েক লক্ষ অনুপ্রবেশকারীকে ভারতে ঠেলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যার মধ্যে রোহিঙ্গা শরণার্থীদেরও ব্যবহার করা হচ্ছে। বিএসএফ বারবার চেষ্টা করে রুখে দিচ্ছে ঠিকই, কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী খোদ স্বীকার করছেন যে সীমানা এখনও যথেষ্ট পোরাস, ছিদ্রযুক্ত, আর এই সুযোগটাই নিতে চায় আইএসআই। কিন্তু সবথেকে বড় আশঙ্কার কথা কি জানেন? পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সরাসরি ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দেওয়া। যদি বাংলাদেশ নিয়ে ভারত কোনো পদক্ষেপ করে তাহলে আসিম মুনির বলছে নিউক্লিয়ার স্ট্রাইক হবে। কিন্তু প্রশ্ন হলো, ভারতের ঘরের ভেতর কারা এই ষড়যন্ত্রে মদত দিচ্ছে? এরই সঙ্গে গতকাল থেকে আপনারা একটি তথ্য নিশ্চয়ই দেখেছেন। পাকিস্তানের পিএমএল কিংবা পাকিস্তান মুসলিম লীগের নেতা কামরান সঈদ উসমানী তার হুঙ্কার যে তাদের মিসাইল খুব একটা দূরে নেই। এদিকে বাংলাদেশের হাসনাত আবদুল্লাহ হুমকি দিচ্ছে যে ভারতের উত্তর পূর্বকে বিচ্ছিন্নবাদীদের হাত থেকে তারা আশ্রয় দেবেন। সবার আগে ওই কামরান উসমানী, এই অদ্ভুত অভদ্র নেতা যে পেছনে বাংলাদেশের পতাকা নিয়ে হঠাৎ করে প্রেস কনফারেন্স করছে, তার হুঙ্কারটা শুনো, দেখুন। अगर कोई माशी दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पे अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। अब मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मेरी निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी फौज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। অর্থাৎ ভারতের একতাকে নষ্ট করার এক মরিয়া চেষ্টা চলছে। এই ইনফিল্ট্রেটার্স, এই জেহাদিরা, তারা ভাবছে ভারত চুপ করে বসে থাকবে, কিন্তু না। ভারত কি তাহলে এবার সিঁদুর 2.0 করবে? বিএসএফ কিন্তু সিকান্দার আউটপোস্টে ইতিমধ্যেই বড় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে। বিহার থেকে নেপাল সীমান্ত হয়ে পাকিস্তানি জঙ্গিরা ঢোকার চেষ্টা করছে, কিন্তু ভারত তার পূর্ব সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে। সিগন্যাল ইন্টেলিজেন্স কিংবা সিগিন্ট এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে প্রতিটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরের ওপর কড়া নজর রাখা হচ্ছে। যদি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এই অনুপ্রবেশের ঢেউ আছড়ে পড়ে, তবে কি ভারত আবার সার্জিক্যাল স্ট্রাইকের পথে হাঁটবে? আবার কি সিঁদুর 2.0 হবে? এবার কি সিঁদুরে আবার গিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানে অ্যাটাক করা হবে? উপসংহারে এটাই বলা যায়, দক্ষিণ এশিয়া এখন এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পাকিস্তান তার পুরনো বদলা নিতে বাংলাদেশকে দাবার গুটি হিসেবে ব্যবহার করছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে এটা 2025 সালের নতুন ভারত। এই ভারত যদি যুদ্ধ শুরু করে মাত্র 10 ঘন্টায় বাংলাদেশ শেষ করে দিতে পারে। আমাদের T-95 ভীষ্মা, আমাদের S-400, আমাদের এরিয়াল রাফেলস সব কিছু কিন্তু তৈরি। 4টে অ্যাক্সিস দিয়ে ঢুকে 10 ঘন্টার মধ্যে বাংলাদেশকে নাস্তা নাবুদ করার ছক কিন্তু তৈরি। ভারত 1 ইঞ্চি জমিও অসুরক্ষিত থাকবে না। সীমান্তের ওপারে যারা ষড়যন্ত্রের জাল বুনছেন তাদের মনে রাখা উচিত, ভারতের ইভিল আই বা কড়া নজর থেকে বাঁচার কোনো পথ নেই। যদি শান্তি বিঘ্নিত হয় তবে তার ফল হবে মারাত্মক। আজকের মতো আবারও বলছি, যদি শান্তি বিঘ্নিত করেন, এই T-95 ভীষ্মা তৈরি রয়েছে। আর এই ভীষ্মা যখন গর্জন করে, পাকিস্তান হোক কিংবা বাংলাদেশ কাঁপতে থাকে। শুধু T-95 ভীষ্মা নয়, আমাদের আকাশে রয়েছে রাফায়েল, আমাদের বর্ডারে রয়েছে S-400। এরা যখন গর্জন করবে, 400 কিলোমিটার রেডিয়াসে গোটা বাংলাদেশের এয়ার স্টপড, গোটা বাংলাদেশের বায়ু কিংবা বায়ুমণ্ডল আমরা দখল করে নিতে পারব। যদি সিঁদুর 2.0 হয় কিংবা যদি বাংলাদেশ অ্যাটাকের কথা ভাবেও কিংবা পাকিস্তান যদি অ্যাটাকের কথা ভাবেও, প্রথম 90 মিনিটে
আমাদের S-400, আমাদের রাফায়েলস সমস্ত কিছু শেষ করে দেবে। শুধু শেষ করবে না, এই সমস্ত এয়ারফিল্ড, সমস্ত জিনিসপত্র একেবারে একসঙ্গে শেষ করে দেবে। এবার শুনুন, এটা পাকিস্তান এবং বাংলাদেশের সেই উদ্ভট পাগলগুলোকে একটা হালকা ঠান্ডা চেতাবনী। S-400 গর্জনটা একবার শুনুন, তারপরে সব ভুলভাল কথা বলবেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, দি S-400 roars for India. এই ছিল S-400, লেডিজ এন্ড জেন্টলম্যান। এবার দেখুন আমাদের পরবর্তী শক্তি রাফায়েলস, দ্য রোরিং স্কাইজ লায়ন্স। রাফায়েলস, এই রাফায়েলস যখন ওড়ে না, পাকিস্তান বাংলাদেশ একটু ভালো করে দেখুন কি কি আমরা রেখেছি আপনাদের এই যুদ্ধের হুমকিকে কাউন্টার করার জন্য। দ্য রাফায়েলস, লেডিজ এন্ড জেন্টলম্যান, দেখুন এই হলো সেই রাফায়েল যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান যখন আকাশে ওড়ে তখন পাকিস্তান আর বাংলাদেশের বুক থরথর করে কাঁপে। লেডিজ এন্ড জেন্টলম্যান, এবার T-95 ভীষ্মা, এই ভীষ্মা যখন ঢুকবে বাংলাদেশে তখন বাংলাদেশকে 4টে অ্যাক্সিস থেকে শেষ করে দেবে। T-95 অ্যাম্ফিবিয়াস ভীষ্মা, দেখুন এই ভীষ্মা যখন গর্জন করে তখন বাংলাদেশ আর পাকিস্তান কাঁপে, রীতিমতো কাঁপে। এই ভীষ্মাও কিন্তু তৈরি, এবং তার সঙ্গে তৈরি এই মুহূর্তে আমাদের বর্ডার কিংবা পূর্বাঞ্চলীয় বর্ডার বরাবর 33 কোর, দ্য স্ট্রাইকিং কোর, ত্রিশক্তি কোর রেডি 10 ঘন্টায় বাংলাদেশকে কাবু করার জন্য। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের যে প্রলাপানগুলো পাগলের প্রলাপ বকছে, তাদের কাছে একটাই কথা বলার, ভারত যখন মারবে সেটাই হবে ওস্তাদের মার, আর ওস্তাদের মার হয় শেষ রাতে। আরেকবার দেখুন পাকিস্তানের ওই PML নেতার ফাঁকা হুমকি, দেখুন अगर कोई माशी दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पे अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। अब मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मेरी निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। আপনারা মিসাইল নিয়ে বাড়িতে বসে থাকুন, আপনাদের মিসাইল চলে না। অপারেশন সিঁদুর 1.0-তে আমরা দেখেছি আপনাদের এই মিসাইলকে কিরকম মুড়ি মুড়কির মতো S-400 আমাদের শেষ করে দিয়েছিল। এবার যে বড় বড় কথা কামরান সাহেবরা বলছে, তাদের জবাবে আমরা কিচ্ছু বলবো না, শুধু কয়েকটা ছবি দেখাবো, যে ছবিগুলো এই মুহূর্তে চালাচ্ছি। S-400, ভীষ্মা, রাফায়েল, 33 কোর, স্ট্রাইকিং কোর, ত্রিশক্তি কোর। একবার যদি গর্জন করি হেসে যাবেন, শেষ হয়ে যাবেন। নিজেদের অবধি থাকুন, নিজেদের লিমিটে থাকুন, লিমিট ক্রস করবেন না। আমাদের হাতে আসা এক্সক্লুসিভ অসিন্ট রিপোর্ট, ওপেন সোর্স ইন্টেলিজেন্ট রিপোর্ট কিছু ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে, যে ষড়যন্ত্রগুলো পাকিস্তান এবং বাংলাদেশ করছে। কি সেই ষড়যন্ত্র দেখাবো। ফাঁকা হুমকি, যুদ্ধের হুমকিকে আমরা ভয় পাই না। পাকিস্তানের জন্য আমরা আমাদের বর্ডারে সব কিছু সাজিয়ে রেখেছি। हम भी है स्वागत में, कभी आके तो देखो, वो हशर करेंगे कि अपने आप को कभी समझ नहीं पाओगे। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সিডিএস এবং আর্মি চিফ কয়েকদিন আগে কিছু বলেছিলেন, এবং আমাদের সিডিএসও কয়েকদিন আগে কিছু বলেছিলেন এবার যদি পাকিস্তান ট্যাঁফো করে তাহলে তাদের ইতিহাস এবং ভূগোল আমরা বদলে দেব। ইতিহাস ভূগোল বদলানোর সময় হয়তো এসছে। কিন্তু কেন বলছি এই কথা? কারণ এই মুহূর্তে আমাদের হাতে যে অসিন্ট রিপোর্ট, ক্যালিব্রেক্স অসিন্ট রিপোর্ট এসছে, কিছু ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। আপনারা কি ভাবছেন 19শে সেপ্টেম্বরের পর সব শান্ত হয়ে গেছে বাংলাদেশে? ভুল ভাবছেন স্যার। আপনাদের অজান্তেই ঢাকা আর ইসলামাবাদের মধ্যে একটা সিক্রেট ডিফেন্স প্যাক্ট তৈরি হয়েছে, যার লক্ষ্য আর কিচ্ছু নয়, সরাসরি ভারত। এই ষড়যন্ত্রের জাল কতটা গভীর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নাকের ডগা দিয়ে কিভাবে আইএসআই তার পুরনো সাম্রাজ্য ফিরে পাচ্ছে দেখুন। ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ আমাদের
এই সেভেন সিস্টার্সকে জ্বালিয়ে দেওয়ার এক ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে, আর তার মাস্টারমাইন্ড রাওয়ালপিন্ডি। রিপোর্ট বলছে পাকিস্তানের আইএসআই এক বহুস্তরীয় অস্থিরতা তৈরির পরিকল্পনা করছে। প্রথম ধাপ শুরু হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে উত্তপ্ত করে। শরীফ ওসমান হাদি, তার রহস্যময় মৃত্যু কিংবা তাকে খুন করা হলো, কে খুন করলো? হাদির পরিবার বলছে খুন করেছে ইউনূস সরকার নিজে। লক্ষ্য, ফেব্রুয়ারি 2025-এর নির্বাচন ভেস্তে দেওয়া, যাতে লাভ হয় পাকিস্তানের। গভীরে যাওয়া যাক। গত ডিসেম্বর মাসে, মানে এই ডিসেম্বরে হাদি মারা যাওয়ার পর থেকে ইনকলাব মঞ্চ প্রতিবাদ উত্তাল করেছে। তাদের অভিযোগ, এই খুনের পেছনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা রয়েছে, ভারতের দিকে তারা আঙুল তুলেছে। কিন্তু এই সূত্রের খবর যেটা আমরা পাচ্ছি সেটা বলছে এই গোলমালের সুযোগ আইএসআই বাংলাদেশে নিজের আধিপত্য বাড়ানোর কাজ শুরু করেছে। পাকিস্তানের এক মেজর জেনারেল শহীদ আমির আফসারকে ঢাকায় দেখা গেছে। কেন বলুন তো? ভারতীয় সীমান্তর কাছে নতুন মাদ্রাসা নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার জন্য। তদন্ত বলছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আইএসআই এর সক্রিয়তা কয়েক গুণ বেড়ে গেছে। ইউনূস সরকারের জামানায় যে বাংলাদেশ আগে পাকিস্তানকে খারাপ বলতো, সেই বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে হানিমুন করছে। কূটনৈতিক সম্পর্ক নয়, জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট হচ্ছে। এই ডিফেন্স প্যাক্ট ভারতের বিরুদ্ধে দুটো ফ্রন্টে যুদ্ধের কিংবা দ্বিমুখী যুদ্ধের রণকৌশল। পাকিস্তান বাংলাদেশকে তার স্ট্র্যাটেজিক ডেপথ হিসেবে ব্যবহার করছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো অর্থাৎ আইবি এবং বিএসএফ হাই অ্যালার্টে রয়েছে, কারণ জৈশ-এ মোহাম্মদ এবং লস্করে তৈবার মতো জঙ্গি গোষ্ঠীগুলি বাংলাদেশে তাদের ঘাঁটি শক্ত করছে। আপনি শুনলে আঁতকে উঠবেন। লস্করের প্রধান হাফিজ সঈদ, তিনি নিজে বলছেন ঢাকা যাবেন অপারেশন কোঅর্ডিনেশন করার জন্য। আমাদের কাছে যে নথি এসেছে তাতে দেখা যাচ্ছে মেঘালয় আর ত্রিপুরার সীমান্তবর্তী লাউছাড়া জঙ্গলে জঙ্গিরা তাদের অস্ত্রশস্ত্র লুকোনোর আস্তানা তৈরি করছে। শুধু তাই নয়, আইএসআই কে সেল তৈরি করছে। এই কে সেল কি জানেন? এর কাজ হলো আমাদের হাইওয়ে, আমাদের পাওয়ার গ্রিড এবং রেল লাইনকে অ্যাটাক করার জন্য রেডি থাকা। এদের লক্ষ্য আমাদের অর্থনীতিকে পঙ্গু করা। সিলেট ত্রিপুরা করিডোর এখন ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশের হটস্পট হয়ে দাঁড়িয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে কয়েক লাখ অনুপ্রবেশকারীকে ভারতে ঠেলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যার মধ্যে রোহিঙ্গারাও রয়েছে। বিএসএফ বারবার চেষ্টা রুখে দিচ্ছে ঠিকই, কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করছেন সীমানা এখনও যথেষ্ট সুরক্ষিত নয়। আর এই সুযোগটাই আইএসআই নিতে চাইছে, কিন্তু পারবে না। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের স্বপ্ন এবার ভেস্তে যাবে কারণ একটাই, ভারত সর্বশক্তি দিয়ে অপারেশন সিঁদুর 2.0-র জন্য তৈরি। ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আবার হাঁটু গেড়ে বসতে হবে, ভারতের কাছে সারেন্ডার করতে হবে। আমাদের ত্রিশক্তি কোর, আমাদের রাফায়েল, আমাদের T-95 সব তৈরি। ভারত এই মুহূর্তে পাকিস্তানকে, বাংলাদেশকে জবাব দেওয়ার একেবারে মোক্ষম জায়গায় আছে। দিচ্ছে না একটাই কারণে, ফার্স্ট অ্যাটাক স্ট্র্যাটেজি কোনোদিনই আমাদের নয়, কোনোদিনই থাকবে না। তবে যদি পাকিস্তান বা বাংলাদেশ ভারতের দিকে চোখ তুলেও তাকায়, বিশ্বাস করুন এই দুটো দেশকে নিমেষে তুড়ি মেরে শেষ করে দেওয়া হবে। तो ये मैं आपको बताना चाहता हूं कि इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में, भूगोल में रहना है कि नहीं रहना है। যাওয়ার আগে একটাই কথা বলি, আজ এখানেই শেষ করতে হবে কারণ সময় নেই। যাওয়ার আগে আপনাদের একটাই কথা বলবো, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আমাদের যারা দেখছেন, একটা কথা কান খুলে শুনে রাখুন। বাঘ চুপ করে আছে মানে এই নয়, কিংবা বাঘ শান্তিতে আছে মানে এই নয় বাঘ শিকার করতে ভুলে গেছে। বাঘ সঠিক সময়ের অপেক্ষা করছে। সঠিক সময়ে বাঘের এক ঝাপট আপনাদের দুটো দেশ নিমেষে ভূগোল এবং ইতিহাস থেকে হাওয়া হয়ে যাবে।
আর এই বাঘ যে সে বাঘ নয়, এই বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার। এক হালুমেই ছবি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।